বাংলার জনরবের পক্ষ থেকে আজকের এই প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একই সঙ্গে আমাদের বাংলার রাজনীতি, আমাদের ভারতবর্ষের রাজনীতির পরিস্থিতি দিন দিন যে খুব একটা ভালো হচ্ছে তা নয়। আমরা প্রতিনিয়তই ভেবে থাকি যে পরের দিন হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। আরও সংকট, আরও নানা রকম সমস্যার সামনে আসছে। আগামী দিনে পশ্চিমবাংলায় কি হবে আর কি হবে না সে নিয়ে যদিও আমাদের মনে সবারই মনে চিন্তা আছে, কিন্তু আমরা বেশিরভাগ ফোকাসটাই, অর্থাৎ বাংলার জনরব বেশিরভাগ ফোকাসটাই দেবে ভারতীয় রাজনীতিতে। কারণ বাংলার রাজনীতিতে যে যুযুধান দুই গোষ্ঠী, সেই যুযুধান দুই গোষ্ঠীর যা পরিস্থিতি, অর্থাৎ বিজেপি এবং তৃণমূল, যদি আমরা বলি যে এরা একই মুদ্রার এপিঠ ওপিঠ, সেটা বললে খুব একটা অত্যুক্তি হয় না। কয়েকদিন আগে অতি বাম বলে, মানে বামেদের সমর্থন করে এমন একটা ইউটিউব চ্যানেলে দেখলাম, তারা দেখলাম যে বিজেপি কয়েকটা এতে জয়লাভ করেছে বলে, কয়েকটা সমবায় সমিতির নির্বাচনে তারা জয়লাভ করেছে বলে সেই ভদ্রলোক খুব শ্লাঘাবোধ করছেন। তার প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে এই বাংলায় মমতা ব্যানার্জিকে হারানো। তাতে যদি বিজেপি পাওয়ারে আসে, তিনি বলছেন সোশ্যাল মিডিয়া, মানে এতে ইউটিউবেই বলছেন, বিজেপি যদি পাওয়ারে আসে তাহলে খুব একটা অসুবিধে নেই, কিন্তু আমাকে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। তাহলে এইসব বামপন্থীরা, অর্থাৎ সিপিএম যারা বড় বড় কথা বলে, তাদের অনুগত কয়েকটা চ্যানেল, ইউটিউব চ্যানেলের মধ্যে যে সংকেত আমরা পাই, তাদের তাহলে স্বাভাবিকভাবেই বাংলার মানুষ তাদের প্রতি আস্থা দেখাবে কেন? কারণ বাংলার মানুষ এখনো বিজেপি বিরোধী। আমি আবারও বলছি, বামেদের এখানে যদি ঘুরে দাঁড়াতে হয়, তারা তাদের প্রথম এবং প্রধান বিরোধী হিসাবে চিহ্নিত করতে হবে বিজেপিকে। যতক্ষণ না এই পদ্ধতিতে বামেরা চলে, ততদিন বামেদের ভবিষ্যৎ নেই। ওই ভদ্রলোকের আমি প্রত্যেকটা যে এই দেখি, মানে চ্যানেলই দেখি, মানে অনুষ্ঠানটা দেখি, বিশেষ প্রতিবেদন যে দেন প্রতিদিন 2-3টে করে দেন, প্রতিদিনই আমি লক্ষ্য করি। কিন্তু কয়েকদিন আগে যে তার ব্যাখ্যা, মানে আমার ধারণাই ছিল যে বামপন্থীদের মধ্যে, সিপিএম দলের মধ্যে যারা বেশ কিছু সমর্থক আছে, বা সিপিএম দলের বেশ কিছু সক্রিয় সদস্য রয়েছে, যারা কিন্তু মনে মনে চান এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক। এই সকল বামপন্থীরা এ রাজ্যে যে ব্রাত্য হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই। তাই কংগ্রেস যদি বামপন্থীদের সঙ্গে যায়, তাতে কিন্তু কংগ্রেসেরই আখেরে ক্ষতি হবে বলে আমার মনে হয়েছে এখন। কারণ দুদিন আগে তাদেরই সমর্থক চ্যানেলের বক্তব্য শুনে। যাক, আমরা পশ্চিমবাংলার রাজনীতির যেটুকু বললাম, সেটুকু আপনারা নিশ্চয়ই আমাদের এই আকার ইঙ্গিতে অনেকটাই বুঝে যাবেন। আমরা বিশেষ কথা বলতে চাইছি না। আমরা একটু বিহারের রাজনীতির দিকে যাব। কারণ বিহারে সম্প্রতি মানে খুব তাড়াতাড়ি ভোট আছে, বিধানসভা ভোট। নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রায় প্রতি সপ্তাহে কেউ না কেউ যাচ্ছেন, বিজেপির নেতারা, বিজেপির মন্ত্রীরা। রাহুল গান্ধী নয় করে বেশ কয়েকবার গেলেন। আজকে যখন আমি প্রতিবেদন পেশ করছি, তখনও আজকেও রাহুল গান্ধীর বিহার সফরে যাওয়ার কথা। বিহারে রাহুল গান্ধী সংবিধান বাঁচানোর জন্য লড়াই করছেন। বিহারে রাহুল গান্ধী জাত গণনার পক্ষে সওয়াল করছেন। বিহারে রাহুল গান্ধী জাতপাতের সমীকরণকে সামনে আনার চেষ্টা করছেন। পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কথা বলছেন রাহুল গান্ধী। এবং রাহুলের যিনি দোসর, রাহুলের যিনি বন্ধু তেজস্বী যাদব, তিনিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রাহুলের সঙ্গে আছেন, লালু প্রসাদ যাদবের ছেলে। তো তিনিও তিনি মানে সক্রিয়ভাবে বিহারবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং দিন রাত তিনি পরিশ্রম করছেন। এই প্রেক্ষাপটে আমরা জানি যে সংশোধিত ওয়াকাফ আইন বা সংশোধিত ওয়াকাফ বিল যখন সংসদে পেশ হলো, তখন বিহারের অধিকাংশ মুসলমান সম্প্রদায় তার বিরোধিতা করেছিল। সেই বিরোধিতায় তারা পথে নেমেছিল। তারা বলেছিল যদি নীতিশ কুমার এটা করে, এই বিলকে সমর্থন করে, ওয়াকাফ সংশোধিত বিলকে যদি সমর্থন করে, তাহলে তারা নীতিশ কুমারের পাশে থাকবেন না।
একথা বলেছিলেন নীতিশ কুমার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে, এবং তার যে ঘনিষ্ঠ লালন সিং যেভাবে রাজীব রঞ্জন লালন সিং যেভাবে সংসদে দাঁড়িয়ে মোদী সরকারের ভূয়সী প্রশংসা করলেন, এবং একই সঙ্গে তিনি বললেন কি বললেন, যে ওয়াকাফ সংশোধিত আইন এদেশের সংখ্যালঘুদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আনা হচ্ছে, গরিব সংখ্যালঘুদের অধিকারকে ফিরিয়ে তাদেরকে সমৃদ্ধ করার জন্য আনা হচ্ছে। আমি ভেবে পাইনি যে লালন সিং এর মতো একজন নেতা, তিনি নিজেও জানেন যে দলের মধ্যে একটা সাংসদ নেই, বিধায়ক নেই, যদিও রাজ্যসভার সাংসদ আছেন, এই রাজ্যগুলির মধ্যে কোথাও তার বিজেপির বিধায়ক মুসলিম নেই, সেই দল মুসলিমদের উন্নয়ন করবে, এটা কতটা বিশ্বাসযোগ্য, কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য, সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে। কিন্তু এই যে দুটি বিষয়, আপনারা মনে রাখবেন যে দুটি বিষয়, এই ওয়াকাফ সংশোধিত বিলের পক্ষে যে সওয়াল করতে গিয়ে আসলে নীতিশ কুমার তার জমি খুইয়ে দিয়েছে তা বিহারের মাটিতে। নীতিশ কুমারের যে বিদায়, মানে বিহারের রাজনীতি থেকে নীতিশ কুমারের বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা, কোনোভাবেই তিনি আর দাঁড়াতে পারবেন বলে মনে হচ্ছে না। কারণ মনে রাখবেন যে বিহারের রাজনীতিতে 72টি বিধানসভা আসন সরাসরি প্রভাবিত করে, সরাসরি বলে 30% উপরে ভোট আছে। এই 72টি বিধানসভা আসনে মুসলিমদের ভোটেই কিন্তু নির্ধারিত হয় কে জিতবে কে হারবে, নির্ণায়ক শক্তি, মূল নির্ণায়ক শক্তি। 72 থেকে ধরুন আরও 28টা আসন যদি ধরে নেওয়া যায়, যেখানে 15% বা 20% ভোট মুসলিমদের আছে, তাহলে 100টা বিধানসভা সিট মুসলিমরা নির্ণায়ক শক্তি হতে পারে। এবার যদি আমরা দেখি যে 42টা আসনে মুসলিমরা প্রায় 50% মতো সেখানে তাদের জনবসতি রয়েছে। এই 42টা বিধানসভা আসনে 50% জনবসতি আছে। এই যে আগে বললাম যে টোটাল 72টা, মানে 30% নিয়ে 72টা, 30% ভোট নিয়ে 72টা, আর যদি আমরা এটাকে 20% ভোট বা 15% ভোটের মধ্যে সেটা আরও 28টা ধরে নিন, তাহলে হচ্ছে প্রায় 100টা বিধানসভা আসন যেখানে মুসলিম ভোট প্রভাবিত করে, মুসলিম ভোট সেখানে নিয়ন্ত্রণ শক্তি রাখে। তো এই জায়গায় দাঁড়িয়ে গতবারে এই যে 72টি যেটা বলছি মুসলিম প্রভাবিত এলাকা, 72টি বিধানসভা আসন, তার মধ্যে প্রায় 38টা আসন দখল করেছিল নীতিশ কুমারের দল। নীতিশ কুমার দল যে বেশি আসন পেয়েছিল সেটা এই চত্বর থেকে নীতিশ কুমার বা তার সহযোগীরা পেয়েছিল 38টা আসন মুসলিম এলাকা থেকেই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিহারের রাজনীতিতে চমকপ্রদ বিষয় হচ্ছে যে এই মুহূর্তে বিহারের রাজনীতি কিন্তু ঘুরে যাচ্ছে কংগ্রেস গঠবন্ধনের দিকে, অর্থাৎ তেজস্বী যাদব, কংগ্রেস এবং সিপিআই সিপিএম সহ যারা ছোট ছোট দল আছে তাদের দিকে এই মোড়টা ঘুরছে এবং ঘুরে গেছে অনেকটাই। বিহারের রাজনীতির প্রেক্ষাপটটাই ঘুরছে, কারণ নীতিশ কুমার প্রায় ব্রাত্য হয়ে গেছে। বিজেপির সামনে এমন কোনো নেতা নেই যাকে তারা সামনে রেখে ভোট চাইতে পারে, সেই সুশীল মোদী নেই, তারপরে এখন যারা আছে তাদের কোনো গ্রহণযোগ্যতাই বিহারবাসীদের কাছে নেই। এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসাদুদ্দিন ওয়াইসির ইত্তেহাদুল মুসলিমিন বলে যে দলটি আছে, তো মিম, সে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। সে বলেছে যাতে আমরা আমাদের মুসলিম ভোট অর্থাৎ সংখ্যালঘু ভোট যাতে ভাগাভাগি না হয়, যাতে একটা জায়গায় ভোট পড়ে, সেই জন্য তারা চাইছে যে মহাগঠবন্ধনের শরিক হতে, অর্থাৎ রাহুল গান্ধীদের সঙ্গে তেজস্বী যাদবদের সঙ্গে শরিক হতে। কারণ গতবারে তারা 5টা বিধানসভা আসন জয়লাভ করেছিলেন আমাদের পশ্চিমবাংলার সীমান্ত অঞ্চল এলাকাতে, যেটাকে বলা হয় কিষানগঞ্জ, পূর্ণিয়া, এই সত্তরটাই 5টা আসন তারা জিতেছিল। সেই 5টার মধ্যে অধিকাংশই তারা চলে গিয়েছে, এতে আরজেডি দলে যোগ দিয়েছে মিমের বিধায়করা। এখন দেখার বিষয় মহাগঠবন্ধন মিমের সঙ্গে কতটা জোট বাঁধে। যদি জোট বাঁধে তাহলে হয়তো পরিস্থিতি আরও উজ্জ্বল হবে, আর যদি জোট না বাঁধে তাহলে এটাও পরিষ্কার যে বিহারবাসী একটা সংকেত পুরোপুরি পেয়ে গেছে যে আসাদুদ্দিন ওয়াইসির গ্রহণযোগ্যতা ভারতবর্ষের মাটিতে ক্রমশ কমছে। আসাদুদ্দিন ওয়াইসি যে বিজেপির বি টিম হয়ে কাজ করছে,
সেইটা পরিষ্কার হয়ে ধরা পড়ছে। সেজন্যে বিহারবাসী হয়তো এবারে আসাদুদ্দিন ওয়াইসির যে সাফল্য ছিল গতবারে, সেই সাফল্য নাও দেখতে পারে। মানে বিহারবাসী আসাদুদ্দিন ওয়াইসির পাশে নাও দাঁড়াতে পারে। এদিকে নীতিশ কুমার শেষ চাল হিসাবে, দাবার চাল হিসাবে একটা চাল চেলেছেন। সেই চালটা এই যে গোলাম রসুল বালিয়াবি বলে এক ভদ্রলোক আছেন, যিনি বিহারের এই সংশোধিত ওয়াকাফ আইনের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব ছিলেন, তাকে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করে দিয়েছেন নীতিশ কুমার। ফলে ওখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে চেষ্টা করা হচ্ছে যে তাকে বসিয়ে মুসলিম ভোটকে আনার, কিন্তু সেটা হবে না। এই কয়েকদিন আগেও বড় বড় মুসলিম নেতারা নীতিশ কুমারের বিরুদ্ধে চলে গেছে এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে তাদের প্রতিনিধিরা গিয়ে মুসলিমদের কাছে বলছে যে এরা আসলে ধর্মনিরপেক্ষ দল নয়, এরা আসলে গোপনে আরএসএসের এজেন্ডাকে প্রয়োগ করতে চাইছে। ফলে নীতিশ কুমার বিহারের রাজনীতিতে ব্রাত্য হচ্ছে। এগিয়ে আসছে তেজস্বী রাহুলের জুটি, সঙ্গে যদি থাকে মিম, তাহলে পরিস্থিতি যে কোথায় যাবে, তাহলে যে পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছাবে বিহারে, নীতিশ এবং বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ বিহারে অন্তত যে অন্ধকারে চলে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইল।